সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বে মতোই আমাদের আজকের পর্বে আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি দেলোয়ার উদ্দিন। তিনি কিন্তু পেশায় একজন মডেল এবং অ্যাক্টর। আজকে আমরা ওনার জানা অজানা সকল তথ্যগুলো জানবো এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা চলে যাই দেলোয়ার উদ্দিনের কাছে। কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি এবং আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে আপনি আমাকে আপনার শোতে ডেকেছেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল? আসলে আমি মূলত প্রথম থেকে আসলে এজ একজন প্রোডিউসার হিসেবে আসলে মিডিয়াতে আসি। প্রোডিউসার হিসেবে? ছোট ছোট। কত সালে? এটা হচ্ছে 2013-14 দিকে। আচ্ছা আচ্ছা, বেশ আগে। হ্যাঁ, বেশ আগে। তো ওখান থেকে আসলে আমি মাঝে মধ্যে আমার এক ফ্রেন্ড ছিল শিল্পকলাতে, সে থিয়েটারে অ্যাক্টিং শেখার জন্য আসলে বা প্র্যাকটিস করার জন্য যেত। তো ওর সাথে মাঝে মধ্যে আমার যাওয়া হতো। তো তখন থেকেই আসলে একটা ভালো লাগা কাজ করে এবং ওখানে একজন বড় ভাই ছিল, আমাকে আসলে অফার করলো যে আপনি কেন আসছেন না মানে মডেলিংয়ে বা অভিনয়ে। আমি বললাম যে আমার তো কোনো আসলে বিশেষ কোনো গুণ নেই বা আমার যোগ্যতা নেই, আমি ফিজিক্যালি আনফিট এবং শর্টই। তো উনি আমাকে বললো, দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আসলে আলাদা আলাদা একটা বিশেষণ আছে, সবাই যে হিরো হবে তা কিন্তু না। আর হিরোর পাশাপাশি অন্যান্য যে কো আর্টিস্ট গুলো আছে তাদের একটা অবদান থাকে প্রত্যেকটা গল্পে। তো শুরু করেন। তো তখন থেকে আসলে আশা আর কি। তো ইচ্ছে ছিল, একটা শখ কাজ করতো আগে ছোটকালে, যে হারকিউলিস, তারপর হচ্ছে তারপর ম্যাকগাইভার, নাইট রাইডার, এসবগুলো দেখতাম। তারপর হচ্ছে আলিফ লায়লা ছিল। মানে আমরা সপ্তাহ জুড়ে অপেক্ষা করতাম যে কখন ম্যাকগাইভার দেখবে, এবং ম্যাকগাইভারের যে গান, এটা কিন্তু সবার মুখে মুখে ছিল। একটা আলাদা কল্পনার জগতেই আমরা থাকতাম ওই সময়। হারকিউলিস, ম্যাকগাইভার। তখন আবার ওই যে আমাদের মরহুম যে হিরো সালমান শাহ ছিল, আমাদের সবার প্রিয়, মাই ড্রিম হিরো। তো ওনার একটা নাটক চলছিল ইতিকথা। তো ওখানে অনেক সিনিয়র আর্টিস্টরা ছিল যাদের অভিনয় দেখে আমি এখনো শেখার চেষ্টা করি। তখন সময় পেলে আসলে রাত 8টা বা 9টা এরকম হবে, তখন আমরা টিভির সামনে বসে যেতাম, দেখতাম, ভালো লাগতো। তখন থেকে একটা টাইমই থাকতো পড়াশোনা রেখে। ওই 8টার সময় টাইমটা ছিল, যে সংবাদ শেষের পরেই আমরা সবাই মিলে দেখতাম। জি। আচ্ছা, প্রথম কোন কাজটি আপনাকে মানুষ হিসেবে ও শিল্পী হিসেবে চিহ্নিত করেছিল বলে আপনি মনে করেন? আসলে বেসিক্যালি বলতে গেলে আমি একজন আসলে বিজ্ঞাপনের মানুষ। আমার প্রায় শখানেকের বেশি বিজ্ঞাপন আছে, হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের। আমি অনেক বড় বড় ব্র্যান্ডের কাজ করেছি, ভিসা, তারপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউসিবি ব্যাংক, প্রাণ, তারপর হচ্ছে শার্পব্লেড, তারপর হচ্ছে আপনার এসিআই, মানে এটসেট্রা, অসংখ্য কাজই করেছি। রিসেন্ট আরো বেশ কিছু কাজ করেছি, আসতেছে। তো আসলে আমার শুরুটা হয়েছে আসলে মডেলিং দিয়েই। তো আর আমার একটা নাটক খুব বেশি অনের হয়েছে, মানে অনের হয়েছে, মানে খুব ভিউ হয়েছে। হ্যাঁ, নাটকটার ডিরেক্টর হচ্ছে তপু খান ভাই, আর নাটকটার নাম হচ্ছে ভালোবাসার রং। তো ভালোবাসার রং ছিল 23 মিনিটের একটা নাটক, আরটিভির ছিল আর কি, আরটিভিতে প্রচারিত হয়েছিল। তো এটার আমাকে কাস্টিং করেছিল হচ্ছে আরেকজন ডিরেক্টর, হচ্ছে রাজীব ভাই, আনিসুর রহমান রাজীব। ওনাকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই। এই নাটকটার জন্য মানুষ আমাকে রাস্তাঘাটে চিনে, মানে সেলফি তুলতে চায়, মোবাইল নাম্বার কালেক্ট করতে চায়। তো এই নাটকটার জন্য আমাকে অনেক মানুষ চিনে, যদিও আমি প্রায় 100-এরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছি, কিন্তু মানুষের মনে ধরেছে ওই ভালোবাসার রং নাটকটা। ওই আমার ক্লিপসটুকু আসলে, যে ক্লিপসটুকুতে শ্যামল মালা ভাই ছিল, ডায়লগ কি আমরা শুনতে পারি? হ্যাঁ, মানে ডায়লগটা খুব পপুলার ডায়লগ। ডায়লগটা হচ্ছে মানে শ্যামল মালা ভাই একজন মানে খ্যাতিমান একজন থাকে, হ্যাঁ, মানে চিত্রশিল্পী। তো ওনার ওয়াইফ থাকে একজন বড় ব্যবসায়ী, আমি থাকি এই শহরের একজন বড় ব্যবসায়ী। আমি আমার পার্টিতে তাদের দুজনকেই আমন্ত্রণ জানাই আলাদা আলাদাভাবে। আমি জানতাম না আসলে, মানে নাটকে জানতাম না আসলে টয়ার হাজবেন্ড হচ্ছে ওই শ্যামল মালা ভাই। তো একটা পর্যায়ে যখন শ্যামল মালা ভাই অনুষ্ঠানে হাজির হয়, তখন টয়া জানে তার হাজবেন্ড আসলে ভব করে কিছু করে না, বেকার,
কিন্তু ওনার যে এতগুলো গুণ রয়েছে, উনি বিশ্ববিখ্যাত একজন চিত্রশিল্পী, এটা উনি জানতো না। তখন ওনাকে পেয়ে, ওনার হাজবেন্ডকে রেখে, টয়কে রেখে আমি ওনাকে রিসিভ করতে এগিয়ে যাই। সেক্ষেত্রে তাকে আমি একটা ডায়লগ বলি যে, শান্ত সাহেব যে আপনি আসছেন আমার এই প্রোগ্রামে, আমি তো বিশ্বাস করতে পারছি না, প্লিজ আসুন। যে এই ডায়লগটার যে আমার যে মানে ন্যাচারাল যে অ্যাক্টিংটা ছিল, এটা আসলে দর্শক মন ছুঁয়ে গিয়েছে গেছে এবং খুব সাধারণভাবে আমাকে গ্রহণ করেছে। এবং অনেকের মুখে মুখে ওই সময় ডায়লগ ছিল শান্ত সাহেব। শান্ত সাহেব তো দারুণ। এটাই ছিল আসলে আমার এই যাবৎকালের একদম মানে এই যাবৎকালের একটা ফোকাস কাজ। এছাড়াও কিন্তু আমি বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছি, যেমন বিকি জাহিদ ভাইয়ের হচ্ছে, যদি দর্শকদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, বিকি জাহিদ ভাইয়ের হচ্ছে পুনর্জন্ম 3, রেড রাম, সাইলেন্স, টিকেট, রুমি, এছাড়াও আরো বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছি। তো এর মধ্যে আসলে ভালোবাসার রংটাই আসলে বেশি মোস্ট পপুলার মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে। জি, শান্ত সাহেব। শান্ত সাহেব কি সাথে তো যোগাযোগ আছে আপনার? হ্যাঁ, ওনাদের সবার সাথে আমার যোগাযোগ আছে কাজ করার সূত্রে। আর আমি তো রিসেন্টলি কিছু আমার ডিরেকশনের কিছু কাজ করেছি, যেমন আমাদের লিজেন্ড হচ্ছে আর্টিস্ট হচ্ছে দিলারা জামান মা, শম্পা রাজা মা, ওনাদের নিয়ে আমি একটা টেলিফিল্ম এবং একটি সিঙ্গেল নাটক আসলে আমি মেকিং করেছি। এটা খুব শিগগিরই দর্শক আপনারা দেখতে পারবেন। চেষ্টা করেছি আমি নতুন মানুষ হিসাবে, আর এজ এ ডিরেক্টর হিসাবে আমি শেখার চেষ্টা করছি। এটা আসলে অনেক কঠিন কাজ। হ্যাঁ, অবশ্যই। মানে সন্তানের মতো এক একটা নাটক না, খুবই যত্ন করে খুবই রেখে এটাকে করতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আচ্ছা, মডেলিং থেকে অভিনয়ে আসার পেছনে কি কোনো বিশেষ অনুপ্রেরণা ছিল? অনুপ্রেরণা তো ছিল অবশ্যই। তো আমি যখন ইয়ং ছিলাম তখন আমাকে অনেকে বলতো যে সালমান শাহর মতো লাগে বা এরকম কিছু। তো আমি আসলে এটাকে মানে খুব লজ্জা পেতাম, আসলে মানে অযোগ্য মনে করতাম। যে আসলে তখন স্ক্রিনের প্রতি একটা টান কাজ করতো, তখন থেকে একটু একটু আসলে শখ থেকে আসলে আশা এখানে। আচ্ছা, আজকের দিন পর্যন্ত আপনি কোন চরিত্র বা প্রজেক্টটিতে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেছেন আজকের দিন পর্যন্ত? আমি আসলে বেসিক্যালি আসলে বাবার ক্যারেক্টার করি, বাবা, বস, ডক্টর, টিচার, এই ধরনের ক্যারেক্টারগুলোতে বেশি কাজ করে থাকি। যে আমি নিজেকে একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে আসলে মানুষের কাছে পরিচয় দিতে পছন্দ করি। যদিও আমি অ্যাক্টিং শিখছি এখনো, শেখার চেষ্টা করছি। অ্যাক্টিং অনেক কঠিন কাজ, মানে শেখার কোনো শেষ নেই, প্রতি মুহূর্তে আমরা শিখি। জি। তো রিসেন্ট আমার একটা ছোট কাজ ছিল, সেটা হচ্ছে মানে বাইক নিয়ে একটা শর্ট ফিল্ম ছিল। ওটাতে ছেলে আমাকে প্রতিনিয়ত আসলে পেইন দিয়ে একটা বাইক কিনে দেওয়ার জন্য, সে বাইকটি আসলে আমি দিতে চাই না, কিন্তু আমার ওয়াইফ আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করে আমাদের একমাত্র সন্তান, তাকে একটা বাইক দিতে হবে। কিন্তু আমি দেখছি আমাদের চারপাশে আসলে বাইক অ্যাক্সিডেন্ট হলে অনেক বেশি। এই জন্য আমি প্রথম দিকে আমার ওয়াইফকে বলি না, আমি বাইক করি না, কিন্তু আমি কিনে দেওয়ার পর গল্পে দেখা যাচ্ছে কি আমার বাচ্চাটা ওই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সে আমার একমাত্র সন্তান থাকে ক্যারেক্টারে। তো ওখানে আমার আসলে আমি এই ক্যারেক্টারটাকে ধারণ করে আমি খুব কেঁদেছি যে এরকম তো অসংখ্য সন্তান জ্বলে যাচ্ছে। জি, এরকম অনেক সংবাদ কিন্তু প্রতিনিয়তই আমরা শুনছি, দেখছি। আমি এটা খুবই ফিল করি। আমি সবাইকে বলতে চাই, আসলে আপনার সন্তানকে বাইক দেওয়ার আগে তাকে অবশ্যই বলে দিবেন যেন আসলে সে একটা লিমিটেড যে একটা স্পিড আছে তার মাধ্যমে যেন সে আসলে আবেগে বসে, কিন্তু মানে তরুণের রক্ত বলে না, তো ওই কারণেও কিন্তু ওই স্পিডটা ওরা ওইভাবে রাখতে পারে না, মানে কি একটু স্পিডে চালায় না, একটু প্রতিযোগিতা ফ্রেন্ডদের। এই বিষয়গুলো আগে ওদেরকে মানে ওদের মাইন্ড সেটআপটা করতে হবে যে না, এগুলো করা যাবে না, করলেই কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে, এবং কয়েকটা উদাহরণ দেখাতে হবে তাদের, মানে ওদের সাথে আসলে কথা বলতে হবে, ওদেরকে বোঝাতে হবে। আচ্ছা, মডেলিং ও অভিনয়ের কোনটা আপনার কাছে বেশি কঠিন বা গভীর মনে হয়, মডেলিং না অভিনয়, কোনটা? অবশ্যই অভিনয়, কারণ অভিনয় অনেক কঠিন কাজ, অনেক কঠিন, ভেতর থেকে আসতে হবে আর এটাকে শিখতে হবে, চর্চা করতে হবে। থিয়েটারে অবশ্যই অ্যাক্টিং শিখতে হবে, থিয়েটারে না গেলে আসলে অ্যাক্টিং শিখতে পারবে না, থিয়েটার থেকে আসলে ওটা রিয়েল অ্যাক্টর হয়। আর মডেলিংও কঠিন, বাট
এখানেও আসলে কঠিন চ্যালেঞ্জ আছে সব সব জায়গায়। জায়গায়, বাট এখানে আমাদের মতো যারা শর্টস আছে দেখতে এতটা ভালো না, তাদের জন্য আরো কঠিন, আর মেয়েদের জন্য আরো বেশি কঠিন এই জায়গাটা। তো ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন? হ্যাঁ, ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য আমি আসলে, আমার কাছে প্রথমত স্ক্রিপ্ট আসে। স্ক্রিপ্টটা আমি আসলে আয়নার সামনে প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি। তারপর দেন আমরা বসে রিহার্সাল করি। তারপর দেন আমরা ক্যামেরার সামনে যাই। আমরা কিন্তু অনেকগুলো টিপস পেয়ে গেলাম কি করতে হবে। প্রথমে কিন্তু স্ক্রিপ্টটা হাতে নিয়ে উনি যেটা করেন, আয়নার সামনে নিজেকে প্রস্তুত করেন, দেন কিন্তু কাজ শুরু হয়ে যায়। তো দর্শক, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি আজকের এই সাক্ষাৎকারে। এই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল এবং গ্ল্যামার দুই দিকেই আপনার অভিজ্ঞতা কেমন? স্ট্রাগলের জায়গাটা অনেক গভীর, এটা বলে শেষ করতে পারবো না, আমি এটা বলতে চাচ্ছি না। তবে গ্ল্যামার্স দরকার আছে, আচ্ছা, না এটা অবশ্যই দরকার আছে। গ্ল্যামার্স না থাকলে আপনি আসলে এখানে মানে সাইন করতে পারবেন না, এটা হবে না, স্টে করতে পারবেন না, খুব বেশিতে পারবেন, হয়তো দুই একটা কাজ রেফারেন্সে পাবেন, এরপরে হারিয়ে যাবেন। একজন শিল্পী হিসেবে আপনি সমাজে কি ভূমিকা রাখতে চান? মানে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু কিছু দায়বদ্ধতা আছে, কিছু হচ্ছে কর্তব্য, দায়িত্ব আছে। তো আপনি অ্যাজ এ শিল্পী হিসেবে কি দায়িত্ব পালন করছেন? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার প্রশ্নটা আমি উত্তরটা একটু ভিন্নভাবে দিব। সেটা হচ্ছে, আজকাল আমরা আসলে ভিউর পাগল, হ্যাঁ, ট্রেন্ডি গল্পের পাগল। আগেরকার নাটকগুলোতে বা সিনেমাগুলোতে একটা সমাজের জন্য একটা বার্তা থাকতো বা একটা মেসেজ থাকতো। আমি আসলে এই ধরনের কাজ করতে চাই, মানে বার্তামূলক বা মেসেজমূলক। যেমন আমি একটু আগে আপনাকে বললাম যে যেমন বাইকের যে ব্যাপারটা, এই বাইক থেকে, এই বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট, সন্তান হারানো, এই যে একটা মেসেজ, এটাকে আসলে মানে নাটকের মাধ্যমে হোক আর সিনেমার মাধ্যমে তুলে ধরতে হবে সমাজে। এখান থেকেও আমরা যার যার অবস্থান থেকে আমরা অবদান রাখতে পারি। অবশ্যই আমরা কিন্তু সচেতন হতে পারি এই জায়গাগুলো থেকে। আর আমাদের দর্শকদের বলছি, আমরা আসলে ট্রেন্ডিং গল্প দেখেন, আসলে মেসেজ ভিত্তিক যে নাটকগুলো হয় এগুলোর ভিউজ খুব কম হয়, কিন্তু আমাদের নৈতিকতা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার আগে আমাদের আসলে আমাদের যে সেন্স ফিরিয়ে আনতে হবে এবং আসলে মেসেজ ভিত্তিক কাজগুলো আমাদের দেখতে হবে বেশি করে। আচ্ছা, একজন শিল্পী হিসেবে মানে যখন হতাশা আসে বা ব্যর্থতা আসে তখন কিভাবে সামলান? হতাশা তো আসে, অনেক সময় আসে, এটা আসবে, জীবন মানে অনেক কিছুর স্বাদ। তো এখানে আমি একটা স্মৃতি আপনাকে বলি। আমাকে একজন ডিরেক্টর ডেকেছিল বেশ কয়েক বছর আগে, যে ছোট্ট একটা ক্যারেক্টারের জন্য, যে টিচার একটা ক্যারেক্টার একটা ফেস্টিভ্যালের জন্য। উনি আমাকে সকাল থেকে রাত পর্যন্ত বসায় রাখছে, কিন্তু আমাকে সেই ক্যারেক্টারটা করায় নাই। আমার খুব কষ্ট লাগছিল, মনে হচ্ছে যে মিডিয়া আমি ছেড়ে দিই তখন থেকে। কিন্তু মানে যখন আমি বাসায় আসলাম, অনেকক্ষণ আমি মানে এটা এত কষ্ট পেয়েছি, জানালার দিকে তাকায় থেকে, মানে ছাদে গিয়ে বসে থাকি, কাউকে বলতেও পারছিলাম না, লজ্জার ব্যাপার। কেন উনি আমার ট্যাগটা নিল না বা কেন আমাকে দিয়ে ক্যারেক্টার করালো না। কিন্তু এরপরেই এমন এক সময় আসলো, আমি ডিরেক্টর নাম বলতে চাই না, ওনার একটা কাজ, তখন আমার মধ্যে আমার অনেক পরিবর্তন আসছে, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। তখন বলছে যে আপনি দেলোয়ার ভাই না? আমি জি ভাই, আমি দেলোয়ার। বললো যে আপনার এত পরিবর্তন, তখন তো আপনাকে আমি ক্যারেক্টারটার জন্য পারফেক্ট মনে করছিলাম না। আমি বললাম যে ভাই দোয়া করবেন, আমি আর মানে এটাতে আর আমি বার্গেনিংয়ে যাই না যে আমি কষ্ট পেয়েছি এরকম কিছু। আসলে দরকার ছিল, ওইটা একটা মেসেজ ছিল আমাকে আসলে ভালো করার জন্য, আমাকে আসলে মানে শক্তি জুগিয়েছে, সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছে। আপনি কাদের কাজ দেখে অনুপ্রাণিত হন, দেশি বা আন্তর্জাতিকভাবে? দেশি বলতে গেলে আমার ভালো লাগতো হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, তারপর হচ্ছে সালমান শাহ ছিল, তারপর এটিএম শামসুজ্জামান, তারপর হচ্ছে এই যে হচ্ছে আমাদের হচ্ছে তারিক আনাম স্যার। তো আর এখনকার সময়ে ভালো লাগে হচ্ছে আমার অ্যাক্টিং হচ্ছে শরীফুল রাজ, আর সাকিব খান একটু ভিন্ন, আমাদের মেগাস্টার সাকিব খান, উনি সবার থেকে আলাদা। কারণ হচ্ছে ওনাকে আমি আসলে ব্যক্তিগতভাবে ওনার কোন ফিল্ম আগে দেখতাম না, ভালো লাগতো না ওনাকে আমার। কিন্তু রিসেন্ট গত 2-3 বছর ধরে উনি ওনাকে ছাড়িয়ে যাচ্ছে ডে বাই ডে, মানে নিজেকে অনেক বদলে ফেলেছে। এখন আমাদের জন্য পারফেক্ট, উনি এখন আমাদের জন্য মেগাস্টার। ওনার ধারে কাছে বা ওনার সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো
কাউকে আমি দেখছি না। না, আমরাও দেখছি না। তবে আমার আরেকজন অ্যাক্টিং ভালো লাগে, তিনি হচ্ছেন আরফান নিশো। আরফান নিশোকে ভালো লাগে জন্য উনি মানুষের যে অত্যন্ত ভালো মানুষ, ওনার সাথে আমার ন্যাচারাল অ্যাক্টিং ওনার সাথে আমার 3টা কাজ করা হয়েছে। রেড রাম ওয়েব সিরিজ, তারপরে হচ্ছে পুনর্জন্ম 3, তারপর হচ্ছে করা হয়েছে হচ্ছে ওই আরেকটা হচ্ছে ওনার উকিল ছিলাম ক্যারেক্টারটাতে, বলে গেছি এই মুহূর্তে। 3টা কাজ করেছে, ওনাকে কাছ থেকে দেখেছি ওনার অ্যাক্টিং গুলো। আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড মানে কুইক ফান কোয়েশ্চেন, হ্যাঁ, এটাতে চলে এসেছি। তো এখন আমরা কুইক কোয়েশ্চেনের কুইক অ্যান্সার চাইবো, একটু ফানও থাকবে। আপনি প্রস্তুত তো? জি, আমি প্রস্তুত। আচ্ছা, অভিনয় না মডেলিং, কোনটা আগে বেছে নেবেন? আমি অবশ্যই মডেলিং আগে বেছে নেবো, কারণ অভিনয় অনেক কঠিন। ক্যামেরা না আয়না, কোনটাই নিজেকে বেশি ভালো লাগে? ক্যামেরায়। আপনি নায়ক হতে চান না খলনায়ক? আমি আসলে চরিত্র অভিনেতা হতে চাই। আচ্ছা, ডিপ্লোম্যাটিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কিন্তু দর্শক আমরা পাইনি। আচ্ছা, প্রিয় অভিনেতা সাকিব খান নাকি চঞ্চল চৌধুরী? এই মুহূর্তে সাকিব খান। আচ্ছা, মেকআপ না ন্যাচারাল লুক? ন্যাচারাল লুক। সকাল 7টার শুটিং না রাত 12টার পারফরমেন্স? আমার রাত 12টার পারফরমেন্স। প্রেমের সিনেমা না অ্যাকশন? আমি আসলে বেসিক্যালি অ্যাকশন করার এবং থ্রিলার করার এই কাজগুলো পছন্দ করি। সবচেয়ে অপ্রত্যাশিত ফ্যান মোমেন্ট? ফ্যামিলি মুভমেন্ট হচ্ছে, আমি লাস্ট টাইম আমি গুলিস্তান যাচ্ছিলাম হেঁটে হেঁটে, পল্টন মোড়ে একজন পুলিশ অফিসার এসে আমাকে ডাকতেছে, তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পুলিশ অফিসার যে এখনো ক্রাইম করেছে কিনা আমাদের দেলোয়ার ভাই। তো উনি আসলে এখনো মেবি আছে শাহবাগ থানায়, মামুন ভাই একজন কর্মকর্তা। তো উনি আমাকে বলতেছে, ভাইয়া যে আপনি কিছু মনে লাগে কিছু প্রশ্ন করে আমাকে জি বললেন, তো আপনি এই নাটকটা করেছেন না ভালোবাসার রং? আমি বলছি হ্যাঁ, তাহলে আপনার সাথে একটা ছবি ওটাই, আপনার নাম্বারটা দেন। এখন উনি আমার নাম্বার নিল, সেলফি দিল, তারপর উনি এখনো আমাকে ইনবক্স করে এবং আমাকে কমেন্টস করে। আপনার এত দৌড়ে আসছে, ভয় পেয়ে গেছিলাম যে আমাকে মানে পুলিশে ধরার জন্য পিছন থেকে দৌড়ে আসছে, ডাকতেছে, এই যে এটা ভাবাটাই স্বাভাবিক। জি, এটা ভালো লাগছে আমার সাথে। আমাদেরও খুব ভালো লাগলো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর আমরা একটা ডকুমেন্টারি কাজে গেছিলাম। একজন স্যার ছিল, মিজান স্যার, উনি আমাকে দেখে বলতেছে যে আপনার কাজগুলো দেখি, যে আপনার এই ভালোবাসার রংটার কথা বললো। তো আসলে আজকে এই ভালোবাসার রঙের জন্য আমি ধন্যবাদ দিতে চাই ডিরেক্টর তোফা খান ভাইকে, আর হচ্ছে আমাকে যিনি কাস্টিং করেছেন আরেকজন ডিরেক্টর আনিসুর রহমান রাজীব ভাইকে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, মানে গল্প করতে করতে কখন যে আমরা শেষে চলে গেলাম সেটাই বুঝতে পারিনি। তো আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? আমি অনেক হ্যাপি টক উইথ নাহার শোতে এসে, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং 21শে সংবাদকে অসংখ্য ধন্যবাদ। আপনার জীবন, আপনার ছোট ছোট আশা, এই যে গল্প সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে প্রতি বুধ ও বৃহস্পতিবার আপনাদের সবার সাথে আমার দেখা হবে বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।